আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা, তালেবানের ধর্মীয় নেতা হাসান আখুদ প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী গনি বারাদার। সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে মাদক, প্রতিনিয়ত রুট বদলাচ্ছে সিন্ডিকেট, অনলাইন কেন্দ্রিক প্রযুক্তির চ্যালেঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য আবারও পরিবারের আবেদন, মতামত দিয়ে স্বরাষ্ট্রে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। কাল বৈঠকে বসে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটি, সম্মেলন, নির্বাচন, কোন্দল নিরসনে প্রাধান্য, চূড়ান্ত হবে সাংগঠনিক রোডম্যাপ। এখনো সহজলভ্য নয় করোনার পরীক্ষা, 36 জেলায় নেই আরটিপিসিআর ল্যাব, কমেছে সংক্রমণ মৃত্যুর সংখ্যা, গণটিকার দ্বিতীয় ডোজ শুরু। ভারতের রিমান্ডে থাকা অরেঞ্জের সোহেল রানাকে ফেরত পেতে চিঠি দিয়েছে পুলিশ, আইজিপির নাম ও ছবি ব্যবহার করে প্রতারণায় আটক 1। এবং টি-20 চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ত্রিদেশীয় ফুটবলে কিরগিজস্তানের কাছে 4-1 গোলে হার বাংলাদেশের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ, নিউজ 24 সংবাদ আপনাদের সঙ্গে। পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। আর শুরুতেই আফগানিস্তান প্রসঙ্গ। অবশেষে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। ধর্মীয় নেতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী এবং তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারকে উপপ্রধানমন্ত্রী করে 33 সদস্য বিশিষ্ট এই নতুন আফগান সরকার গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে এই সরকার গঠনের কথা জানান। এদিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি হচ্ছেন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। পানশি দখলের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর অবশেষে সরকার গঠনের ঘোষণা দিল তালেবান। ধর্মীয় নেতা হাসান আখুন্দকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা দিয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটি। একই সঙ্গে তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদারকে করা হয়েছে উপপ্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে নতুন সরকার গঠনের ঘোষণা দেন। প্রাথমিকভাবে সরকারের ঊর্ধ্বতন কয়েকজন নেতার নাম ঘোষণা করেন তিনি। আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকারের অপেক্ষায় রয়েছে। আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে তালেবান। এই সরকারের প্রধান হবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব। অন্য নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং দ্বিতীয় উপনেতা থাকবেন মোল্লা আব্দুল সালাম হানাফি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হবেন হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানি। 15ই আগস্ট আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সরকার গঠনের বিষয়ে তড়িঘড়ি করেনি তালেবান। তাদের নতুন সরকার গঠনকে সামনে রেখে রাজধানী কাবুলে এখন চলছে সাজসজ্জার কাজ। কাবুলের রাস্তায় দেয়ালে নতুন সরকার ঘোষণার প্রস্তুতি থেকে শুরু করে ছবি, স্লোগান ও নতুন পতাকা প্রতিস্থাপন করা হচ্ছে। নাহিদ জিহান, নিউজ 24। এবার নিউজ 24 স্পেশাল। নতুন মাদক হিসেবে বিস্তার ঘটছে আইস ও এলএসডির। চাইলেই মিলছে ইয়াবা, ফেন্সিডিল। সীমান্ত পথে দেশে অবাধে ঢুকছে এসব মাদকের চালান। প্রতিনিয়তই বদলাচ্ছে মাদকের রুট। অনলাইন কেন্দ্রিক প্রযুক্তির চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে তাই আইন শৃঙ্খলা বাহিনীকে। মাদক নিয়ে দেখুন মৌ খন্দকারের বিশেষ প্রতিবেদন। ইয়াবা, ফেন্সিডিল ছাড়াও দেশে নতুন মাদক হিসেবে আইস ও এলএসডির বিস্তার ঘটছে। দেশে এগুলোর উৎপাদন না হলেও প্রতিবেশী দেশ থেকে তা ঢুকছে অবাধে। করোনাকালেও নানা কৌশলে সীমান্ত থেকে তা ছড়িয়ে পড়ছে দেশের সব প্রান্তে। গোয়েন্দারা বলছে একসময় নাফ নদ দিয়ে বেশি চালান এলেও এখন বদলেছে রুট। এলএসডি এবং আইস আসছে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। আইস আর ইয়াবার সবচেয়ে বড় রুট মিয়ানমার। তাছাড়া ভারত নেপাল সীমান্ত দিয়েও আসছে ইয়াবা। তবে গাঁজা বেশি আসে কুমিল্লা রুট দিয়ে, আর ফেন্সিডিল আসে যশোর, বেনাপোল থেকে। টেকনাফ, কক্সবাজার আর সিলেট রুটই বর্তমানে বেশি ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। পুলিশ
সদর দপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় মাদক জব্দ ও মামলার সংখ্যা কমছে। 2017 সালে গ্রেফতার করা হয় 1,25,651 জনকে, 2018 সালে 1,47,803 জন, 2019 সালে 1,50,175 জন, 2020 সালে 99,985 জন, আর চলতি বছরের প্রথম 8 মাসে গ্রেফতার হয়েছে 60,356 জন। তদন্তে বেরিয়ে এসেছে বার্মিজ কাপড়, আচার, কাঠ ও পেঁয়াজ এসব পণ্যের মোড়কের আড়ালে সুকৌশলে মাদক আনা হয়। আন্তর্জাতিক যে বিভিন্ন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমেও আমাদের দেশে যারা এলএসডি ডিএমটি সেবন করে তারা ডার্ক ওয়েবের মাধ্যমে ডিমান্ড প্লেস করে এবং একইভাবে এই একই রুটের মাধ্যমে এলএসডি ডিএমটি বাংলাদেশে প্রবেশ করছে। পুলিশ বলছে মাদকের প্রবেশ ঠেকাতে সবাইকেই একসঙ্গে কাজ করতে হবে। মাদক নিয়ে যারা কাজ করেন, যে সকল সংস্থা রয়েছেন, প্রতিষ্ঠান রয়েছেন, তারা সকলে সমন্বিতভাবে কাজ করলেই এই মাদক নির্মূল সম্ভব। আমাদের সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে, প্রমাণ পেলে আমরাই তাদের গ্রেফতার করেছি। মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি। গোল্ডেন ক্রিসেন্ট আমাদের উত্তর পূর্বে আছে, আর দক্ষিণ পূর্বে আছে হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গল। এই মাঝখানে পড়ে যাওয়ার ফলে আমাদের এই ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা এই মাদকের ঝুঁকির মধ্যে পড়ে গেছি। তবে এত চেষ্টার পরও কেন মাদকের প্রভাব দেশে কমছে না তার কোনো সদুত্তর নেই কারো কাছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদন মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেন বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে খালেদা জিয়ার ছোট বোন জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তির আবেদন করেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয় গেল বৃহস্পতিবার। মতামতের জন্য সে আবেদন পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, তারা আবেদনে আগের মতোই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর অনুরোধ করেছেন। শারীরিক অবস্থা তো তার ভালো না, আমরা বারবার অ্যাপ্লিকেশন তো দেওয়াই আছে, তাকে আমরা বিদেশে পাঠাতে চাই। তো শারীরিক অবস্থা ভালো না। এখন সরকার কি চিন্তা ভাবনা করছে, সরকার কি করবে সেটা আমরা জানি না। এর আগে আইনমন্ত্রী বলেছিলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সরকারের অনুমতি নিয়ে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে আবারও তাকে জেলে যেতে হবে, এরপর নতুন করে আবেদন করতে হবে। পরিবারের ফের আবেদনের বিষয়ে মন্ত্রী জানান, মতামত দিয়ে তিনি তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। উনি অসুস্থ, ওনাকে করার জন্য আমাদের নমিনি স্টেটে এসছে, আসার পরে আমাদের মতামত দিয়ে আমরা এটা আর্থিক দুপুরবেলা যেতে পারি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিচারিক আদালতের দেয়া 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। 2 বছর 17 দিন কারাভোগের পর করোনা সংক্রমণের কারণে গেল বছরের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি পান তিনি। এরপর 3 দফায় 6 মাস করে বাড়ানো হয় জামিনের মেয়াদ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশের 59 জেলায় পৌরসভা পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করতে যাচ্ছে এই সরকার। আর এসব ভবন থেকে ভাড়া নিতে বারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় চূড়ান্ত অনুমোদন মিলেছে এই প্রকল্পের। প্রধানমন্ত্রী আরও বলেছেন, পরিচ্ছন্নতা কর্মীরা যাতে বংশানুক্রমে চাকুরি পায় তা নিশ্চিত করতে হবে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কাকডাকা ভোরে কর্মজীবী মানুষ বের হওয়ার আগেই রাজপথ অলিগলি পরিচ্ছন্ন করার দায়িত্বটি দিনের পর দিন পালন করছেন এই কর্মীরা। টাকার অঙ্কে খুব বেশি মজুরি কিংবা সামাজিক মর্যাদা কোনোটিই নেই যাদের ভাগ্যে। এবার তাদের জন্যই মানসম্পন্ন আবাসন নিশ্চিত করতে চায় সরকার। এজন্য 1142 কোটি টাকা ব্যয়ে 59টি জেলায় 3040টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদন মিলে প্রকল্পটির, যার বাস্তবায়ন শেষ হবে 2024 সালের ডিসেম্বরে। এ সময় প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে কোনো ভাড়া না নেয়ার নির্দেশ দেন। শুধুমাত্র রক্ষণাবেক্ষণ খরচ বাবদ কিছু অর্থ নেওয়া হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। আধুনিক বাসভবনে তারা থাকবে, আপনার আমার মতো প্রায় কাছাকাছি পর্যায়ের, এইটা ওনার মাথা থেকে বেরিয়েছে এবং শুরুও করেছেন, অনেকদিন এগিয়ে গেছেন। আজকে আরেকটি বড় চাঙ্ক আমরা অ্যাপ্রুভ করেছি। পরিচ্ছন্ন কর্মীদের চাকরি যাতে বংশানুক্রমে তারা পেতে পারে অগ্রাধিকার, এটা তো আমাদের আইনে অলরেডি আছে, এটা পুনরায় রিস্টার্ট করেছেন। উনি বললেন ভাড়া নেওয়া যাবে না, ওরা গরিব মানুষ, ওদের জন্য আমাদের সহায়তা দেওয়া দরকার। তবে ভাড়া এমন হবে যাতে সংরক্ষণ করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু যেন ভাড়া নিয়ে আমরা। এ সময় শিল্প কিংবা আবাসনের বর্জ্য নদীতে না ফেলতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। বৈঠকে ঢাকার চারপাশে এলিভেটেড সার্কুলার রোড তৈরির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের প্রায়ই বলেন, আবারও বলেছেন আজকে নদীতে যাতে না পড়ে, বুড়িগঙ্গা এইসব জায়গায়, সেদিকে যে সকল শিল্প মালিকরা আছেন, নদীর পাড়ে শিল্প স্থাপন করেছেন, তারা যেন সিইটিপি বলে না বা ইটিপি। সব মিলে একনেকে মোট 8টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মিলেছে, যেখানে ব্যয় হবে 7,589 কোটি টাকা। কয়েকটা ইউনিট থাকে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। রোডম্যাপ ঠিক করতে প্রায় বছর খানেক পর বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও আগামী বছর জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক সফর ও সম্মেলন নিয়ে আগামী 9 সেপ্টেম্বর গণভবনে অনুষ্ঠিত হবে কার্যনির্বাহী কমিটির বৈঠক। এদিকে আগাম সম্মেলন নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও রাজনীতির বাজারে বেশ গুঞ্জন রয়েছে বলে জানান দলের কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2 মাস পর পর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও মহামারী করোনার কারণে গেল 3 অক্টোবরের পর আর অনুষ্ঠিত হয়নি দলের কার্যনির্বাহী কমিটির সভা। ফলে সাংগঠনিকভাবে অনেকটাই স্থবির হয়ে পড়ে দলীয় কর্মকাণ্ড। প্রায় বছরখানেক পর বৃহস্পতিবার গণভবনে বসতে যাচ্ছে ওয়ার্কিং কমিটির বৈঠক। সাংগঠনিক কর্মকাণ্ড, বিশেষ করে জেলা উপজেলায় কোন্দল নিরসন সহ জেলা উপজেলায় সম্মেলন নিয়ে জোর বার্তা দিবেন দলীয় প্রধান। আগামী ডিসেম্বরের মধ্যেই সব ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা কাউন্সিলগুলো আমরা শেষ করতে চাই। এরপরে আমাদের মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর কাউন্সিল করা হবে। আমরা আগামী জাতীয় কাউন্সিলের আগেই এগুলোর সংগঠনকে আমরা একবারে মেয়াদোত্তীর্ণগুলো আমরা ঢেলে সাজিয়ে শক্তিশালী করতে চাই। আগামী 18-19 তারিখে বেশ 15-20 দিনের জন্য দেশের বাইরে যাবেন। শুধু যাওয়ার আগে স্বাভাবিকভাবে সবসময়ই এই দলীয় একটা মিটিং তিনি করেন। কোভিডের কারণে আমাদের সাংগঠনিক কার্যক্রম প্রায় 1.5 বছর যাবৎ প্রায় খুব স্থবির অবস্থা। এদিকে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষেই 8টি সাংগঠনিক টিম সারা দেশে সফর করবে। ওয়ার্কিং কমিটি থেকে পাওয়া নির্দেশনা তৃণমূলের কাছে পৌঁছে দিবেন তারা। প্রত্যেক জেলা পর্যায়ে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি এবং সেটাও কাজ করছে। আমার ঢাকা ডিভিশনের আগামী 30 তারিখেই আমরা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন করার তারিখ নির্ধারিত ছিল। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় দেশে থাকছেন না, সেই কারণে এই তারিখটি পরিবর্তন করে আগামী 16 অক্টোবর আমরা নির্ধারণ করেছি। তারা তো ইতিমধ্যে তাদের কর্ম পরিকল্পনা অনেক জায়গায় তারা নির্ধারণ করছেন যে আমাদের সাংগঠনিক তৎপরতা এই করোনা দুর্যোগের পরপরই বা কমে আসার পরপরই শুরু যাতে করা যায়। সেই লক্ষ্যে আমরা আশা করছি যে এখন তো করোনা একটা সহনশীল পর্যায়ে চলে এসেছে। আমরা এই মাস থেকেই আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আমাদের জোরদারভাবে শুরু হচ্ছে। 2019 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। 8 বিভাগে আওয়ামী লীগের 78টি সাংগঠনিক জেলার মধ্যে 43টি এখনো মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে। কেন্দ্রীয় সম্মেলনের আগে মাত্র 29টি জেলায় সম্মেলন করতে সক্ষম হন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার সহ 9 জনকে 4 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার এই মামলায় তাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাদের প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে জামায়াতের সেক্রেটারি সহ 9 নেতাকে গ্রেপ্তার করে ভাটারা থানা। তারা এক বাসায় বৈঠক করছিলেন। খবর পেয়ে তাদের আটক করে পুলিশ। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা।
কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা দিবেন না? চাচা মাছটা ঠিক করে পড়েন। মাছ পড়ে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মাইনা সবাই একসাথে করোনা ঠেকাই। করোনা সংক্রমণে গেল 24 ঘন্টায় দেশে আরো 56 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 2639 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে এখনো পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 15,19,805 জন। এদের মধ্যে মোট মৃত্যু হয়েছে 26,684 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখনো পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,60,754 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,567 জন। গেল 24 ঘন্টায় 27,233 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 9.69%। করোনা সংক্রমণের 1.5 বছর পরও দেশে সহজলভ্য হয়নি করোনার পরীক্ষা। 36 জেলাতে নেই RT-PCR ল্যাব। নমুনা পরীক্ষা দিয়ে নমুনা নিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন জেলার নমুনা একসাথে টেস্ট করার কারণে অপেক্ষার কাল দীর্ঘ হয়, যা ফল পেতে দেরি হওয়ার প্রধান কারণ। কাজী সাহেদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন শাহলি জয়। নাটোরের খন্দকার নাইমুর রহমান চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। কোভিড পরীক্ষার সনদ পেতে তাই তাকে নাটোর থেকে আসতে হয়েছে রাজশাহীতে। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকেও পরীক্ষার জন্য রাজশাহীতে আসে নমুনা। আর রংপুরে 8 জেলার ভরসা মাত্র 2টি ল্যাব। আগস্টের মাঝামাঝি পর্যন্ত পরীক্ষার জন্য ল্যাবে যে পরিমাণ নমুনা আসতো, এখন তা অর্ধেকে নেমে এসেছে। তাই আগের নমুনা জট কাটিয়ে ওঠা গেছে দাবি সংশ্লিষ্টদের। রাজশাহীতে আমাদের বুথে যে কালেকশন হতো সেটার পরিমাণ এখন কমে গেছে এবং আমরা যা নমুনা আসে সম্পূর্ণটাই করে ফেলি, টেস্ট করে ফেলি, যার জন্য আমাদের সেরকম নমুনা জটও নাই। আমাদের স্যাম্পল তো রাজশাহী জেলা সহ আশেপাশের আরও 3-4 জেলা থেকে আসতো। সেই স্যাম্পলের ফ্লোটা কিছুটা কমেছে, কিন্তু স্যাম্পলের কোনো জড়তা বা স্যাম্পলের জট আমাদের এখন নাই। রাজশাহী বিভাগের নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে নেই কোভিড পরীক্ষা ল্যাব। রংপুর বিভাগেও 8 জেলার জন্য মাত্র 2টি ল্যাব। 1.5 বছর সময় পেলেও সব জেলায় কোভিড পরীক্ষা নিশ্চিত করা যায়নি, যা ভোগান্তিতে ফেলেছে মানুষকে। গুরুত্ব দেওয়া হয়নি, এটা অনেকগুলো কারণ হতে পারে, যার ফলে যারা এর নেতৃত্বে আছেন তারা জনস্বাস্থ্যবিদ অনেকেই নন। তারা অনেক সুপারিশ অনেক জায়গা থেকে আসছে, সেগুলোও গ্রহণযোগ্য আসছেন না। সিভিল সার্জন অবশ্য বলছেন, করোনা সংক্রমণ কমে আসায় এখন ভোগান্তি নেই কোভিড পরীক্ষায়। যারা আসছেন তারা বুথে নমুনা দিতে পারছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ এই 2 জায়গাতেই কিন্তু বুথ রয়েছে এবং প্রতিদিন কিন্তু মানুষজন যাচ্ছে এবং তাদের কিন্তু নমুনা সংগ্রহ করা হচ্ছে। এছাড়া বাড়ি বাড়িও অনেক সময় গিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। করোনা শনাক্তে RT-PCR টেস্ট সুবিধা অপ্রতুল, ফলে টেস্ট করাতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীকে। উপসর্গ নিয়ে বাড়ছে মৃত্যু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশব্যাপী শুরু হয়েছে করোনার গণটিকার 2য় ডোজ দেওয়া। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে ও দেশের বিভিন্ন টিকা কেন্দ্রগুলোয় ছিল টিকা প্রত্যাশীদের ভিড়। এই টিকা কার্যক্রম চলবে 12 সেপ্টেম্বর পর্যন্ত। যে কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছিলেন, 2য় ডোজও সে কেন্দ্র থেকেই নিতে হচ্ছে। হুইপ পোস্টারে টিকাকাণ্ডে পটিয়ার শোভনদণ্ডির 6 ওয়ার্ডের বাসিন্দারা বঞ্চিত গণটিকা থেকে। হুইপের গ্রামের বাড়ির পাশে টিকা কেন্দ্রে দিনে দুপুরে রেজিস্ট্রেশন ছাড়া যারা করোনার প্রথম ডোজ নিয়েছেন, তাদের টিকা কেন্দ্রগুলোয় ঘুরেও মিলছে না 2য় ডোজ। তবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, টিকা কেলেঙ্কারির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মিলবে না তাদের টিকা। বিস্তারিত প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্তে দেশজুড়ে চলছে গণটিকা কার্যক্রম। মানুষ লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন করোনা প্রতিরোধী টিকা। কিন্তু এই বাস্তবতায় অসহায় পটিয়ার শোভনদণ্ডির হাজারো মানুষ। সরেজমিনে দেখা যায়, পটিয়ার শোভনদণ্ডির 6 ইউনিয়নের বাসিন্দারা টিকা কেন্দ্রে ঘুরেও টিকা পাচ্ছেন না। এদিকে যারা হুইপ শামসুল হকের পোষ্য রবিউলের ক্ষমতা বলে রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিয়েছেন, তাদের মিলছে না 2য় ডোজ। হুইপের নির্দেশে রবিউলের এমন টিকা বাণিজ্যের বলি সাধারণ মানুষ। দোকানের মধ্যে আমি একজন গহিতে ছিলাম, কিন্তু দুঃখের বিষয়, প্রথম ডোজ মারার পর এখন সেকেন্ড ডোজ আমাদের 31 তারিখ যে টিকা মারার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেকেন্ড ডোজ
মারার কোনো এসএমএস আসে নাই। ঠিকাটা এখানে দেওয়ার কথা, মানুষ সবাই পাওয়ার কথা, সেটা পায় নাই। ওটা সৌবন্ধনী ওনারা ব্যক্তিগতভাবে যেভাবে দিছে, মনে হচ্ছে ওটা ওদের ফটিয়াটা বাংলাদেশের বাইরে। টিকাকাণ্ডে অবাক ও ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতারাও। অনিয়মতান্ত্রিকভাবে টিকাগুলো দেওয়ার কারণে আজকে তারা দ্বিতীয় ডোজের কোনো নিয়মতান্ত্রিকভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি এটা সম্পূর্ণভাবে নিন্দা করি এবং ঘৃণা জানাই। তবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান বলছেন, তদন্ত কাজ অব্যাহত থাকায় এই ইউনিয়নের বাসিন্দারা টিকা পাচ্ছেন না। দ্বিতীয় ডোজের ব্যাপারে আসলে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমাদের সিভিল সার্জন মহোদয় স্যার আছেন এবং বিভাগীয় পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগ স্যারও আছেন। ওনারা আমাকে যে ইনস্ট্রাকশনটা দিবে এবং লিখিত আকারে আমি সেই ইনস্ট্রাকশনটাই ফলো করব। এর আগে পটিয়ায় টিকা কেলেঙ্কারির ঘটনার হোতা মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেনকে বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে রবিউলের জবানবন্দিতে যার নাম বারবার উঠে এসেছে, সেই হুইপ শামসুল ও তার ভাইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষুব্ধ টিকা বঞ্চিত শোভনদন্ডির সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউএনজের পৃষ্ঠপোষক ও সদ্য বরখাস্ত বনানী থানার পরিদর্শক সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। গেল রোববার দিল্লিতে অবস্থিত দেশটির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়। মঙ্গলবার ভারতকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর সহকারী মহাপরিদর্শক মহিউল ইসলাম। তিনি জানান, এখনো সেই চিঠির কোনো জবাব আসেনি, জবাব না এলে আবারও চিঠি দেওয়া হবে। ন্যাশনাল সেন্টার ব্যুরো নিউ দিল্লিতে, এনসিবি নিউ দিল্লিকে আমরা লিখেছি যে ওর বিষয়ে আমাদেরকে ডিটেলস দেওয়ার জন্য এবং ওকে ফিরে আনার ব্যাপারে কোঅপারেট করার জন্য আমরা অলরেডি তাদেরকে লিখেছি। আইজিপির নাম, পদবি ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে আরিফ মাইনুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি। সে আইজিপির ছবি, নাম, পদবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দপ্তর ও বাণিজ্যিক ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে প্রতারণা করতেন। মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি ইমাম হোসেন এসব তথ্য দেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদেরও সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত এক সংলাপে এই কথা বলেন তিনি। জবাবদিহিতা এবং স্বচ্ছতা, এই অ্যাপ্রোচগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যথাযথভাবে বলেছেন এবং সেভাবে আমরা কর্মকর্তাদেরকে আমরা চিঠি পাঠিয়েছি এবং আমরা আশা করছি প্রত্যেকটা মন্ত্রণালয় সেটি বাস্তবায়ন করবে এবং প্রতি 3 বছর পর পর প্রত্যেকটা কর্মকর্তা তারা তাদের হিসাবটি দেবে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সরকারের মন্ত্রীদেরও কিন্তু এটি জমা দেওয়া উচিত। পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে চালু হচ্ছে না রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুতে রেলপথ স্থাপনের অংশ রেলওয়েকে বুঝিয়ে না দিলে এই কাজ জুনের মধ্যে শেষ হবে না। সেক্ষেত্রে জুনে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল নিয়ে সংশয় রয়েছে। তবে জুনে না হলেও 2022 ডিসেম্বরে পদ্মা সেতু নিয়ে রেল চলবে বলে আশা করেন মন্ত্রী। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হয়েছে 69%। তবে প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ হয়েছে 88%। আর দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজ শেষ হয়েছে 67%। মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিং এই তথ্য জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক MN সিদ্দিক। তিনি জানান, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষে মেট্রো রেল যাত্রী নিয়ে চলবে অন্তত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। অগ্রগতি হলো 69.43%। প্রথম পর্যায়ের অগ্রগতি হলো 88.58%। দ্বিতীয় পর্যায়ের অগ্রগতি হলো 67.91%। এবং মেকানিক্যাল ইলেকট্রিক সিস্টেম এবং রোলিং স্টকের সমন্বিত অগ্রগতি হলো 62.20%। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। একের পর এক রেকর্ড গড়ছে পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 65 পয়েন্ট বেড়ে অবস্থান করে 7140 পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এবারে নিউজ 24 স্পোর্টস। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-20তে আজ মাঠে নামছে বাংলাদেশ।
তৃতীয় ম্যাচ জেতায় এবার সিরিজ সমতায় আনার ব্যাপারে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের কোচ গ্লেন পোকনাল। অন্যদিকে জেতার জন্য টাইগাররা খেলার পরিকল্পনা ও কৌশল এনেছে পরিবর্তন। বাংলাদেশের ব্যাটিং কোচের পরামর্শ, বাউন্ডারি নয়, ব্যাটসম্যানদের খেলতে হবে স্ট্রাইক রোটেট করে। ফুটবলের খবর। ত্রিদেশীয় ফুটবল সিরিজে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে 4-1 গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হেরে যাওয়ার সিরিজ থেকে শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। এই ম্যাচে 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। ধন্যবাদ সবাইকে।